Assalamu alaikum everyone. Welcome to lecture 5 of 20th Century English Literature 2 ENG 4233. আজকে আমরা আমাদের ম্যান এন্ড সুপারম্যান এই টেক্সটটা ফিনিশিং দেব। আগেও বললাম যে it is not possible to complete to cover man and superman in only 5 lectures. However, we will try to accumulate all the ideas. We will try to give a finishing within today's lecture. আজকে আপনারা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে Yes, sir. পাচ্ছেন? Yes, sir. আর কি দেখা লেখা? যাচ্ছে স্ক্রিনে কি লেখা দেখতে পাচ্ছেন? JB Shaw as a realist. আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের লেকচার টপিক, জর্জ বার্নার্ড শ অ্যাজ আ রিয়েলিস্ট। জর্জ বার্নার্ড শ কে একজন আমরা বাস্তববাদী হিসেবে প্রমাণ করতে চাচ্ছি। রিয়েলিস্ট শব্দটার বাংলা রিয়েল মানে কি? বাস্তবতা। রিয়েলিজম বাস্তবতাবাদ, রিয়েলিস্ট বাস্তবতাবাদী। কিন্তু বাস্তবতাবাদী শব্দটা বুঝতে হলে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটু মাথা খাটাতে হবে, কারণ বাস্তবতাবাদ এই শব্দটা কিন্তু আমাদের অনেকের কাছে অপরিচিত। এখন মানেটা কি? বাস্তবতাবাদ এই টপিকে ঢোকার আগে আমরা একটা কাজ করব। আমরা আমাদের এখন পর্যন্ত যে টপিক গুলো সেগুলোর হালকা রিভিশন আপনাদেরকে দেখাবো। আমরা আজকে যে হ্যান্ডআউটটা থেকে, যে আর্টিকেলটা থেকে পড়বো, এটা অ্যাকচুয়ালি একটা থিসিস রিটেন বাই মিনোরু মোরিওকা। এই থিসিসটা আপনাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ গাইড হিসেবে কাজ করবে। ম্যান এন্ড সুপারম্যানের মধ্যে আমরা যতগুলো টপিক পড়েছি এই একটা থিসিস থেকেই আপনারা পড়তে পারবেন। ডক্টর আশা রায় থেকেও আমরা পড়েছি, ওয়েড ব্র্যাডফোর্ড থেকে পড়েছি। ওগুলো আপনাদেরকে হেল্প করবে যদি আপনি ওই দুটোর সাথে এই মরিওকার থিসিস যদি আপনারা কানেক্ট করতে পারেন। একদম গোড়া থেকে খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু সিনাপসিস দিয়ে যাচ্ছি। মরিওকাস থিসিসের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সামারি, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। সামারি। ইয়েস স্যার। সামারি সামারি থেকে আমরা স্টার্ট করি। জর্জ বার্নার্ড শ পাবলিশড ম্যান এন্ড সুপারম্যান ইন 1903। 1903 সালে বইটা, নাটকটা পাবলিশ করা হয়। দিস প্লে ইজ কম্পোজড অফ 4 অ্যাক্টস। এই নাটকে আমরা চারটা অ্যাক্ট পাই, চারটা পার্ট, and often performed without act 3। এবং সাধারণত ম্যান এন্ড সুপারম্যান নাটকটা যখন মঞ্চস্থ করা হয়, স্টেজড করা হয়, তখন অ্যাক্ট 3টা বাদ দেয়া হয়। অ্যাক্ট 3টা বাদ দেওয়া হয় কারণ অ্যাক্ট 3টা সম্পূর্ণ অন্যরকম, এটার সেটিং, ক্যারেক্টার সম্পূর্ণ অন্যরকম। অ্যাক্ট 3, ডন জুয়ান ইন হেল। আমি চেষ্টা করব আপনাদের ডন জুয়ান ইন হেলের একটা একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার জন্য, যদি আমি সময় পাই। আপাতত আমরা কন্টিনিউ করি। ম্যান অ্যান্ড সুপারম্যান bears the subtitle A Comedy and a Philosophy। ম্যান অ্যান্ড সুপারম্যান এই নাটকের যে সাবটাইটেল আছে, আ কমেডি অ্যান্ড আ ফিলসফি। জর্জ বার্নার্ড শ নাটকের শুরুতেই এটাকে ডিক্লেয়ার করছেন, দিস ইজ এ কমেডি অ্যান্ড দিস ইজ এ ফিলসফি। একই সাথে এটা কমেডি এবং ফিলসফি। দিস ড্রামা হ্যাজ দ্য কন্ট্রোভার্সিয়াল স্ট্রাকচার অফ কমেডি এক্সেপ্ট ফর অ্যাক্ট 3। সরি, কনভেনশনাল স্ট্রাকচার অফ কমেডি এক্সেপ্ট ফর অ্যাক্ট 3, মানে 1 to 4 এই তিনটা অ্যাক্টে আমরা পাচ্ছি কনভেনশনাল স্ট্রাকচার অফ কমেডি। কমেডির যেরকম স্ট্রাকচার থাকে 1, 2, 3 সেই স্ট্রাকচার গুলো। দ্য ফিচার অফ কমেডি, আমরা যদি এখন আপনাদেরকে কোয়েশ্চেন করা হয় যে এই যে ম্যান এন্ড সুপারম্যান এটা যে কমেডি, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, সেটার অ্যান্সার এখানে আপনাকে হেল্প করবে। দ্য ফিচার অফ কমেডি, the feature of comedy is found mainly in the love chase of man by woman। নরমালি কি হয়, পুরুষ নারীকে তাড়া করে, এখানে উল্টা, নারী পুরুষকে তাড়া করছে, আমাদের হিরোইন হিরোকে তাড়া করছে। which is unconventional from an ordinary view। সাধারণ কনভেনশনাল ভিউতে এটা কিন্তু আনকনভেনশনাল, আনঅর্থোডক্স।
এই যে রিভার্সাল, রোল রিভার্সাল, এটাই কিন্তু কমেডির অনেক বড় একটা সোর্স। The main feature of philosophy is the discussion of creative evolution. আর যদি আমরা ফিলোসফির ব্যাপারটা খেয়াল করি, তাহলে কোথায় আমরা মেইন আলোচনাটা পাচ্ছি? ক্রিয়েটিভ এভলিউশন, যেটা আমরা গত 2 ক্লাসে লেকচার 3 লেকচার 4 এ আলোচনা করেছি। If we combine the philosophy of life force and philosophy of Superman, এই দুটো মিলেই আমরা বলতে পারি, এই দুটো মিলেই সর ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফি অনেকটাই ব্যাখ্যা করা যায়, পুরোটা না, অনেকটা ব্যাখ্যা করা যায়। Creative evolution pervades the whole of this play. Creative evolution pervades the whole of this play. পুরো নাটক জুড়ে আমরা এই ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফিটাকে খুঁজে পাই। প্রতিটা পয়েন্টে, স্পেশালি জন ট্যানারের প্রতিটা ডায়লগে আমরা ক্রিয়েটিভ এভলিউশন ফিলোসফির বিভিন্ন আইডিয়াগুলোর উপস্থাপনা খুঁজে পাই। Creative evolution arises as a counter concept to Darwinism. ডারউইন যে কথাটা বলে গিয়েছিলেন, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আমরা সেই বক্তব্যের বিরোধিতা খুঁজে পাই ক্রিয়েটিভ এভলিউশনে। ডারউইন বলেছিলেন সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, আর শ কি বলছেন? শ বলছেন নেচার ইজ অলওয়েজ ওয়ার্কিং টু ক্রিয়েট more perfect, more fit, better future generation. নেচার এখানে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। ডারউইনের তত্ত্বে নেচারকে জাস্ট সেটিং, প্যাসিভ একটা রোল প্লে করতে দেখা যায়, কিন্তু শর্ট ক্রিয়েটিভ এভলিউশনে আমরা নেচারকে, লাইফ ফোর্সকে অ্যাক্টিভ ফর্মে পারফরমেন্স করতে দেখি। Shaw finds that Darwinism degrades the life of human beings. শর মতে যে ডারউইনের তত্ত্ব যদি আমরা ফলো করি, তাহলে হিউম্যান বিইং, মানুষের যে জীবনযাত্রা, তার যে লেভেল, সেটাকে একটু ডিগ্রেড করা হয়, একটু নিচে দেখা হয়। He tries to undermine the distorted common sense of Darwinism to build up a more healthy set of moral by introducing the concept of creative evolution. ডারউইনের তত্ত্ব যদি আমরা ফলো করি, তাহলে মানুষের যে মোরাল ডেভেলপমেন্ট, মোরালিটি, এথিক্স, সেটার ব্যাপারে আমরা কিন্তু যথাযথ ব্যাখ্যা পাই না। সেই হিসেবে ফর দ্য সেক অফ আ মোর হেলদি সেট অফ মোরালস, মোরালিটি ডেভেলপমেন্টের একটা ওয়ে হিসেবে জর্জ বার্নার্ড শ ইন্ট্রোডিউস করছেন দ্য আইডিয়া অফ ক্রিয়েটিভ এভলিউশন, যেটা আমরা লেকচার 3 তে কভার করেছি। Shaw developed the philosophy of creative evolution himself out of theories he inherited from Lamarck and Butler. এখন আমরা যদি এটা মনে করি যে ক্রিয়েটিভ এভলিউশন পুরোটাই জর্জ বার্নার্ড শ ওনার ব্রেন চাইল্ড, ওনার ইনভেনশন, তাহলে কিন্তু ভুল বলা হবে। জর্জ বার্নার্ড শ হি ইনহেরিটেড দিস ফিলসফি ফ্রম ল্যামার্ক অ্যান্ড বাটলার। এদের দুজনের কাছ থেকে উনি আইডিয়াগুলো নিয়েছেন। Shaw recognizes a supreme power which controls survival and names it life force. এই যেটা আমরা আমাদের লেকচার 3 তে আলোচনা করেছি। His Superman believes in creative evolution and is conscious of the purpose of life force. এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সুপারম্যান, সে যতই শক্তিশালী হোক না কেন, সে যতই স্বাধীন হোক না কেন, সে যতই বিপ্লবী হোক না কেন, সুপারম্যানের 4টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম: superior intellect, cunning and intuition, rejecting obsolete conventional ideas, and finally defining his own definition of virtue, giving own definition of virtue. এই 4টা যদি কারো মধ্যে থাকে, আমরা বলতে পারি that person has the potential to be a superman. যতই ফ্রি হোক না কেন, যতই ইন্ডিপেন্ডেন্ট হোক না কেন, তাকে আলটিমেটলি বিলিভ করতে হবে ইন ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ এভলিউশনে তাকে বিশ্বাস করতে হবে।
and is conscious of the purpose of life force. এবং সুপারম্যান সবসময় লাইফ ফোর্সের অধীনে কাজ করবে। Superman, it doesn't matter how strong, how free, how independent he is, but ultimately Superman will work according to life force. Superman will serve under life force. এটা আমরা গত 2 ক্লাসে আলোচনা করেছি। এই যে এই প্যারাগ্রাফটা, this is actually the summary of lecture 3 and lecture 4. ওকে, এখন আমরা আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনায় আমরা আস্তে আস্তে প্রবেশ করি। আলোচনায় ঢুকতে ঢুকতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থিসিসটা কেন আপনারা পড়বেন, কারণ এই থিসিসে আপনারা একদম মোটামুটি একটা ওভারঅল পিকচার পাবেন। ম্যান এন্ড সুপারম্যান মোটামুটি বুঝতে গেলে কি কি বিষয় জানা দরকার সেটা এই থিসিসে আমরা পাবো। যেমন ক্লাসের শুরুতে বললাম যে অ্যাক্ট আমরা ওইভাবে সময় পাচ্ছি না কভার করার জন্য, কিন্তু অ্যাক্ট 3 তে কি হয় আপনাদেরকে একটু একটু ট্রেলার দিয়ে দিই, যদি আপনারা সময় পান নিজেরা পড়বেন। আমি অ্যাক্ট 3 সম্পর্কে এখানে কিন্তু পাবেন কি লেখা আছে। অ্যাক্ট 3 ইজ এ ড্রিম সিন। অ্যাক্ট 3 পুরোটাই হচ্ছে ট্যানারের স্বপ্ন। অ্যাক্ট 3, এই নাটকের যে থার্ড অ্যাক্ট, এই পুরোটাই হচ্ছে ট্যানার স্বপ্ন দেখে। অ্যাক্ট 3 is a dream scene in which the hero Tanner is projected as a Don Juan figure in hell. ট্যানার নিজেকে ডন জুয়ান হিসেবে দেখতে পায় কোথায়? ইন হেল, নরকে। দেখতে পাচ্ছেন আপনারা? Yes. Act 3, this is actually a dream of John Tanner. এবং এই স্বপ্নে ট্যানার নিজেকে নরকে দেখতে পায়। ট্যানার ডন জুয়ান হিসেবে আবির্ভূত হয়েছে স্বপ্নে। Shaw's Hell and Heaven, a reversal of the common idea held about these two places. Normally আমাদের ট্র্যাডিশনাল রিলিজিয়ন, খ্রিস্টান, ইসলাম, হিন্দু, এই রিলিজিয়ন গুলো হেল হেভেনের যে পিকচার আমাদেরকে দেয়, সেই ট্র্যাডিশনাল পিকচার, স্পেশালি খ্রিস্টিয়ান পিকচার অফ হেল এন্ড হেভেন, এটাকে টোটালি রিভার্স করে দিচ্ছেন জর্জ বার্নার্ড শ। মানে খ্রিস্টিয়ানরা হেল হেভেন বলতে যা বোঝে, উনি পুরো আইডিয়াটাই চেঞ্জ করে দিচ্ছেন এই থার্ড অ্যাক্টে। Shaw's Hell and Heaven, a reversal of the common idea held about these two places. The play's hell is actually our world exaggerated and satirized. খুবই চমৎকার কথা, লিখে রাখতে পারেন। থার্ড অ্যাক্টে হেলকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, ইট ইজ অ্যাকচুয়ালি an exaggerated and satirized version of our world. আমাদের এই পৃথিবীটাকে একটু এক্সাজারেট করে, স্যাটারাইজ করে প্রেজেন্ট করা হয়েছে। In contrast, the scene suggests the possibility of a more positive world state. একই সাথে এই অ্যাক্টে আমাদেরকে ইঙ্গিত দেয়া হচ্ছে কিভাবে এই পৃথিবীটাকে আরেকটু বেটার ওয়ার্ল্ডে পরিণত করা যায়। How could we turn this world into a better place? The possibility of a more positive world state কিভাবে সম্ভব তারও কিন্তু ইঙ্গিত দিয়েছে। এই যে created through a higher self-consciousness in response to life force. Life force কিন্তু কাজ করতে পারবে না যদি না আমাদের মধ্যে সেলফ কনসিয়াসনেস থাকে। সব ক্যারেক্টারের মধ্যেই লাইফ ফোর্স আছে, প্রতিটি ক্যারেক্টারের মধ্যেই লাইফ ফোর্স কিছু না কিছু পরিমাণে আছে। যার মধ্যে সেলফ কনসিয়াসনেস যত বেশি, সে তত বেশি রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ ফোর্স। যার ইনটিউশন যত প্রখর, যার কনসিয়েন্স, যার চেতনা প্রবৃত্তি যত প্রখর, সে তত ভালোভাবে লাইফ ফোর্সকে নিজের মধ্যে ধারণ করতে পারে। যেমন আমরা অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে দেখতে পাচ্ছি, অ্যান হোয়াইটফিল্ড with her sharp intuition, she is a perfect representative of life force. Self-consciousness is a vital condition for the fulfillment of creative evolution. এখন কারো যদি নিজের সম্পর্কে সচেতনতা না থাকে, কেউ যদি নিজেকে না চিনতে পারে, লিখে রাখেন,
সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস এই টপিকটা কেন বললাম এত গুরুত্ব দিয়ে, কারণ আমাদের এই কোর্সে এই সেলফ কনসিয়াসনেস আইডিয়াটা বারবার বারবার আসবে। আমরা ম্যান এন্ড সুপারম্যানে পেলাম, আমরা লর্ড জেমে পাবো, আমরা আ পোর্ট্রেটে পাবো, আলটিমেটলি সানস এন্ড লাভার্সেও পাবো। সেলফ কনসিয়াসনেস এটা বিরাজমান একটা পারভেডিং আইডিয়া। ওকে, সেলফ কনসিয়াসনেস যদি কারোর মধ্যে না থাকে সে কিন্তু ক্রিয়েটিভ এভলিউশনে অংশগ্রহণ করতে পারে না। If you do not have self-consciousness, you cannot progress in creative evolution. সৃষ্টিশীল সৃজনশীলতা যদি কেউ অর্জন করতে চায়, তবে তার মধ্যে আত্মসচেতনতা থাকতে হবে, নিজেকে নিজে জানতে হবে আপনি কে। আপনার নিজের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যদি আপনার না থাকে, আপনি সৃজনশীল হতে পারবেন না, আপনি সৃষ্টি করতে পারবেন না। Life force remains blind and wild as long as it is unnoticed. Life force is blind and wild. Life force কিন্তু একটা উদ্দাম বন্য প্রাকৃতিক ঝড়ের মতো। আপনাকে আপনার চেতনা দিয়ে সেটাকে সঠিক পথে চালাতে হবে। Life force thus needs to develop from the unconscious level to the conscious one. Life force itself is unconscious. এটা ঝড়ের মতো, প্রবল বায়ু প্রবাহের মতো, প্রমত্তা নদীর মতো, এটা আনকনশিয়াস। মানুষকে কনশিয়াস ওয়েতে এই ফোর্সটাকে কন্ট্রোল করতে হবে। Human being needs to turn this force from unconscious to a conscious one. তাহলে এগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি আমাদের লেকচার 3-তে। আমরা এগুলো কিন্তু রিপিট করছি, এখনো কিন্তু রিপিট করছি। মানে আপনারা দেখতে পাচ্ছেন এই থিসিসটা যদি আপনারা পড়েন, এই আর্টিকেলটা পড়েন, আপনাদের মোটামুটি গত 2 ক্লাসের আইডিয়াগুলোর একটা সামারাইজড ফরম্যাট আপনারা পাবেন। এটা আপনাদের বেশ উপকারী একটা গাইড হিসেবে কাজ করবে। And the heroine is the embodiment of the creative life force behind the universe. এটা আমরা লেকচার 3-তে ডিটেইলে আলোচনা করেছি। অ্যান হচ্ছে লাইফ ফোর্সের প্রতিনিধি। ওর মধ্যে অ্যান তার নিজের মধ্যে লাইফ ফোর্সকে ধারণ করেছে এবং তার সেলফ কনসিয়াসনেস, কনসিয়েন্স, ইনটিউশনের মাধ্যমে সে লাইফ ফোর্সকে ডিরেক্ট করছে। ব্লাইন্ড আনকনসিয়াস লাইফ ফোর্সকে সে তার নিজস্ব চেতনার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করছে। She needs a father to procreate a superman. যদি সে সুপারম্যানের জন্ম দিতে চায়, তার প্রয়োজন একজন যোগ্য পিতা। আরো ক্লিয়ার করতে চাইলে, সুপারম্যানের জন্ম সুপারম্যান ছাড়া সম্ভব না। ট্যানারের মধ্যে যে সুপারম্যান ঘুমিয়ে আছে, সেই সুপারম্যানের মাধ্যমে একজন বেটার সুপারম্যানের জন্ম দিতে চাচ্ছে অ্যান হোয়াইটফিল্ড। And for this purpose she pursues ট্যানার। এবং ট্যানারের মধ্যে যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেটাকে জাগ্রত। ট্যানার ঘুমিয়ে আছে, ট্যানারের সেই ঘুমটা ভাঙাতে চাচ্ছে অ্যান হোয়াইটফিল্ড। Unconscious life force is what gives rise to Anne's procreative impulse in this drama. Life force অ্যানের মধ্যে সেই দমটা দিচ্ছে, সাহসটা দিচ্ছে। Tanner reluctantly surrenders to Anne. ট্যানার খুব রিল্যাক্টেন্টলি অ্যানের কাছে সারেন্ডার করে। যারা ক্লাসের শুরুতে ছিলেন তারা দেখতে পেলেন এই 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 থিসিসেরই 38 পেজে আপনারা যদি যান, let me show you 38 পেজে যদি আপনারা যান, এই যে ট্যানার অ্যানের মধ্যে লাস্ট ঝগড়াটা হচ্ছে। কিভাবে ঝগড়াটা হচ্ছে আপনারা দেখেন। ট্যানার অ্যানকে উদ্দেশ্য করে বলছে, জোরে জোরে ডিক্লেয়ার করছে, আই উইল নট ম্যারি ইউ, আই উইল নট ম্যারি ইউ। অ্যান তার কোনো পাত্তাই না দিয়ে বলছে, ও ইউ উইল, অবশ্যই তুমি করবে, ইউ উইল, বিয়ে না করে তুমি কোথায় যাবে। ট্যানার বলছে, আই টেল ইউ, নো নো নো। অ্যান বলছে, আই টেল ইউ, ইয়েস ইয়েস ইয়েস। ছোট বাচ্চারা যেমন বলে না, আমি খাবো না খাবো না খাবো না, মা বলে তুমি অবশ্যই খাবে খাবে খাবে। আমি এটা করব না করব না করব না, অবশ্যই খাবে। মানে ছোট বাচ্চাকে আমরা যেমন পাত্তা দেই না,
সেরকম অ্যান ট্যানারের এইসব উচ্চারণ, এইসব কথা, এরকম বড় বড় উচ্চারণ ভাষণের কোনো পাত্তাই দিচ্ছে না। সেসব বলছে ইউ উইল। ট্যানার তারপরেও বলছে নো। তখন অ্যান তার লাস্ট যে ওয়েপন, তার যে ওই ইমোশনাল অ্যাটাক, সেটা সে করছে, কোক্সিং, ইমপ্লোরিং, অলমোস্ট এক্সস্টেড। মানে অ্যান মানে অভিনয় করছে যে এই যে বললাম শেষবার, আর কিন্তু বলবো না, ইয়েস, বিফোর ইট ইজ টু লেট ফর রিপেন্টেন্স, ইয়েস। মানে অ্যান ট্যানারকে বাধ্য করছে রিয়েলাইজ করতে। ট্যানার তো ঘুমিয়ে আছে, এমন ভাবে ঘুমিয়ে আছে, ট্যানার ইজ বিহেভিং লাইক এ চাইল্ড। এবং অ্যান সেই ট্যানারকে তার ঘুম থেকে টেনে জাগিয়ে তুলছে। তারপর ট্যানারের এত দ্রুত ঘুম ভেঙে যায়, যখনই অ্যান এই কথা বলল, বিফোর ইট ইজ টু লেট ফর রিপেন্টেন্স, এর আগেই কিন্তু ট্যানার, 1 মিনিট আগেই কিন্তু ট্যানার পুরো বিপরীতমুখী ছিল। তারপর দেয়ার ইজ আ ভায়োলেন্স ইন অ্যান্ডস কোর্টশিপ হিয়ার, এখানে অ্যান এমন ভাবে এগিয়ে আসছে, ট্যানার কিন্তু আর না করতে পারছে না। আফটার দ্য ভার্বাল ফায়ারওয়ার্কস, ট্যানার কি করলো, হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, ট্যানার এমব্রেসেস অ্যান উইথ দ্য ওয়ার্ডস। ট্যানার অলমোস্ট এমব্রেসড অ্যান, প্রায় অ্যানকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি বলছে, আই লাভ ইউ, দ্য লাইফ ফোর্স এনশান্স মি, আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস হোয়েন আই ক্লাসপ ইউ। এটা হচ্ছে খুবই রোমান্টিক এবং একই সাথে খুবই কমেডিক একটা সিন। 1 মিনিট আগেও যে ট্যানার বলছে নো নো নো, আই উইল নট ম্যারি ইউ, 1 মিনিট পরেই কি এমন হলো যে সে আই লাভ ইউ বলে ওকে জড়িয়ে ধরছে। সে বলছে লাইফ ফোর্স এন্ড চান্স মি, আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস হোয়েন আই ক্লাসপ ইউ। মানে কি, মানে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে ট্যানার আসলে অ্যানকে পছন্দ করে, কিন্তু ট্যানার নিজেই সেটা জানতো না। ট্যানারের সেই সাবকনশিয়াসের ভালোবাসাকে টেনে কনশাসে নিয়ে আসার দায়িত্বটা নিয়েছিল অ্যান, এবং অ্যান জানে if it can be done, then the birth of a better Superman is possible. Okay, so this was the situation so far. এই পর্যন্ত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা আপনাদের সামনে দেখতে পারার কথা, থিসিসটার টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন, আ স্টাডি অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। দেখতে পাচ্ছেন? Yes, sir. এই হচ্ছে আমাদের থিওরি, আমাদের থিসিসের টাইটেল, আ স্টাডি অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। হু ইজ দ্য রাইটার? মিনোরু মোরিওকা। মিনোরু মোরিওকা, উনি নাগুয়া গ্যাকুইন ইউনিভার্সিটি, এখানে উনি মাস্টার্স অফ আর্টস, এমএ থিসিস কমপ্লিট করার সময় উনি এটা জমা দিয়েছিলেন। যদিও এটা একটা এমএ থিসিস, তারপরেও এটা আপনাদের জন্য খুবই উপকারী। এটা বেশ ভালো একটা এমএ থিসিস, এবং এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে যদি আপনারা এটা স্টাডি করতে পারেন। এখানে কন্টেন্টসটা যদি আপনারা দেখেন, ইন্ট্রোডাকশনটা আপনাদের কাজে লাগবে, মেইন প্লট এন্ড সাব প্লট অবশ্যই কাজে লাগবে, কমেডি এন্ড ফিলোসফি, এই 3টা পার্ট আপনারা অবশ্যই খুব মন দিয়ে পড়বেন। ইন্ট্রোডাকশন, দ্য মেইন প্লট, কমেডি এন্ড ফিলোসফি, এগুলো কিন্তু অলরেডি আমরা কভার করে ফেলেছি আমাদের গত লেকচার গুলোতে। আজকে আমরা চলে যাব আমাদের এই 4th পার্ট, দ্য রিয়েলিস্ট শ। দ্য রিয়েলিস্ট শ, এই হচ্ছে আজকে আমাদের ফোকাস, যেটা আপনাদেরকে দেখালাম, জর্জ বর্নের শ অ্যাজ আ রিয়েলিস্ট। আমাদের মূল আলোচনা এই জায়গাতে, দ্য রিয়েলিস্ট শ। দ্য রিয়েলিস্ট শ, আমরা এখানে পেজ নাম্বার একটু সমস্যা আছে, এখানে 10 লেখা আছে, মেবি এটা 15 হবে। হ্যাঁ, 15, একটু কারেক্ট করে নেবেন। এই হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়বস্তু, দ্য রিয়েলিস্ট শ। এবং এই টপিকের মধ্য দিয়ে আমরা আমাদের ম্যান অ্যান্ড সুপারম্যান স্টাডিটা, সিলেবাসটা মোটামুটি ডিক্লেয়ার করব, একটা ফিনিশিং পর্যায়ে চলে আসবে। দ্য রিয়েলিস্ট শ, বাস্তবতাবাদী শ। এখন এই বাস্তবতাবাদ কি, বাস্তবতাবাদী বলতে কি বোঝায়, সেটা বোঝার আগে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, একটু দেখতে হবে।
আমি একটু বড় করা যায় কিনা দেখি। ওকে, আচ্ছা। ফারিহা রিফাত খান আছেন? ফারিহা রিফাত খান। জাইমা জাহান জুথি। এস স্যার, আমার মাইক প্রবলেম করতেছিল। ওকে ফারিহা রিফাত, আপনি ফার্স্ট প্যারাগ্রাফটা একটু পড়েন। ফার্স্ট প্যারাগ্রাফ। দ্য রিয়েলিস্ট শো। We have surveyed the way in which creative evaluation grew up out of the reaction to Darwinism. Now let us consider Shaw as a realist. When the characters of men and supermen are divided into three categories according to Shaw's critical essay, the quintessence of Ibsenism. This becomes very easy to understand. These three categories are obtained by imagining a community of 1,000 persons. ওকে, থ্যাংক ইউ। রিয়েলিস্ট শ, আমরা জর্জ বার্নার্ড শকে একজন রিয়েলিস্ট হিসেবে দাবি করছি কিসের ভিত্তিতে? জর্জ বার্নার্ড শ একটা বিখ্যাত ক্রিটিক্যাল এসে, একটা এসে লিখেছিলেন, রচনা প্রবন্ধ, সমালোচনা প্রবন্ধ। সেই প্রবন্ধের শিরোনাম কি ছিল আমি হাইলাইট করেছি, দেখেন, দ্য কুইন্টেসেন্স অফ ইবসেনিজম। উনি ইবসেন, নরওয়েজিয়ান প্লেরাইট হেনরিক ইবসেন, তার ফিলোসফির উনি অনুরাগী ছিলেন। আমাদের জর্জ বার্নার্ড শ উনি ইবসেনকে সমীহ করতেন, তাকে গুরু মানতেন। হেনরিক ইবসেনের যে ফিলোসফি, সেটার আলোকে উনি ভিক্টোরিয়ান সোসাইটিকে সমালোচনা করার চেষ্টা করেছেন, এবং তার সমালোচনার যে পদ্ধতি, এই পদ্ধতির ভিত্তিতেই আমরা বলতে পারি জর্জ বার্নার্ড শ ইজ এ রিয়েলিস্ট। এখন আমরা যদি এই রচনাটাকে মাথায় রাখি, তখন দিস প্লে বিকামস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমাদের ম্যান এন্ড সুপারম্যান নাটকটা বুঝতে সহজ হয়। ম্যান এন্ড সুপারম্যান নাটকটা আমরা একটু সহজে বুঝতে পারি। এখন উনি কি লিখেছেন এই রচনায়? হোয়াট ডিড হি রাইট ইন দিস ক্রিটিক্যাল এসে? এখানে উনি কি বলার চেষ্টা করছেন? দিস থ্রি ক্যাটাগরিজ, উনি বলছেন সমাজে তিন ক্যাটাগরির মানুষ আমরা পাই। We can find three categories of people from a society. সমাজে তিন ধরনের মানুষ আছে। Three categories are obtained by imagining a community of 1,000 person. এখন আমরা কল্পনা করি একটা সমাজে 1,000 জন মানুষ আছে। In a society there are 1,000 people. ঠিক আছে? The community of 1,000 people, 1,000 মানুষ যদি থাকে একটা সমাজে, the community consists of 700 Philistine. সমাজের 1,000 মানুষের মধ্যে 700 জন হচ্ছে ফিলিস্তিন। এখানে ফিলিস্তিন বলতে ওই ইসরায়েল ফিলিস্তিন ওই দেশের মানুষদের কথা বলা হচ্ছে না, তারা হচ্ছে প্যালেস্টাইনিয়ান। এখানে ফিলিস্তিন বলতে কি বোঝানো হচ্ছে, আপনারা যদি ডিকশনারিতে সার্চ করেন তাহলে দেখবেন ফিলিস্তিন মানে হচ্ছে আমজনতা, সাধারণ মানুষ, আপামর জনসাধারণ। দোজ পিপল হু আর ভেরি অর্ডিনারি, খুবই সাধারণ মানুষ যারা, মিডিওকার পিপল। আরো যদি সহজ করে বলতে চাই, গত ক্লাসে আমরা বললাম না মিডিওকার, সমাজের কিছু মানুষ আছে তারা একেবারে খারাপও না একেবারে ভালোও না, মানে মাঝামাঝি, মিডিওকার, মিড লেভেল, অ্যাভারেজ পিপল। এই অ্যাভারেজ মিডিওকার অর্ডিনারি পিপল, আমজনতা, এদের একটা টার্ম আছে, একটা টার্মে এদেরকে করা হয়, অ্যাড্রেস করা হয়, সেটা হচ্ছে ফিলিস্তিন। একটা সমাজে 700 জন, তারা হচ্ছেন আমজনতা, 700 ফিলিস্তিন। 299 জন, 299 আইডিয়ালিস্ট।
299 জন আছেন, এরা হচ্ছেন আইডিয়ালিস্ট। অ্যান্ড ফাইনালি 1 রিয়েলিস্ট। সমাজে যদি 1000 মানুষ থাকে, তার মধ্যে মাত্র 1 জন রিয়েলিস্ট। আরেকটু ব্যাখ্যা করি। ফিলিস্তিন আইডিয়ালিস্ট রিয়েলিস্ট বলতে কি বোঝাচ্ছেন? এর মতে ফিলিস্তিন কারা? ওকে, the 700 Philistines take the British family arrangement for granted. ব্রিটিশরা যে পরিবার ব্যবস্থা সৃষ্টি করে গেছেন, সেই ব্যবস্থার প্রতি তাদের অগাধ বিশ্বাস। তাদের কথা হচ্ছে, আমাদের দাদা বিয়ে করেছে, আমার বাবা জন্মগ্রহণ করেছে, আমার বাবা বিয়ে আমি বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার বাচ্চা কাচ্চা বিয়ে করবে, আমার নাতিপুতির জন্ম হবে, আমার নাতিপুতি বিয়ে করবে, আমার পুতির জন্ম হবে। ঠিক আছে, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে। এদের কথা হচ্ছে ফ্যামিলি সিস্টেম যেভাবে চলছে পারফেক্ট, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ পারফেক্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এভরিথিং ইজ ওকে, নো কমপ্লেইন, কোন রকম কমপ্লেইন নাই, সবকিছু অল রাইট। সেটাই ওরা বলছে, দে হ্যাভ নো ডাউট about their environment and they are content with living like everybody else. তাদের কোনো রকম কমপ্লেইন নাই, তারা তাদের পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে খুবই খুশি, কোনো রকম প্রবলেম নাই, নো প্রবলেম, and they are content with living like everybody else. এবং সবাই যেভাবে বসবাস করছে, আমরাও সেভাবে বসবাস করব। ওদের কথা হচ্ছে এইটাই। আর 10 জন মানুষ যেভাবে থাকে, আমরাও সেভাবে থাকবো, কোনো সমস্যা নাই। আমরা যদি আর একটু বোঝার চেষ্টা করি ফিলিস্তিন কারা, আমাদের সমাজে কিছু শ্রেণী আছে, কিছু এক ধরনের মানুষ আছে, এরা যতই কষ্টে থাকুক, যতই সমস্যার মধ্যে থাকুক, এরা কোনো কমপ্লেন করবে না। এদের উপর যা চাপিয়ে দেয়া হোক না কেন, সমাজ তাদের উপর যা কিছু চাপিয়ে দিক না কেন, তারা চোখ বন্ধ করে সেটা সহ্য করবে। এরা কখনো প্রতিবাদটুকু করবে না, টু শব্দটা করবে না। ঠিক আছে, বাসে দেখবেন একটা বাসে যখন বাসের ভাড়া নিয়ে ঝামেলা হয়, তখন দেখবেন 2-1 জন মানুষ কাউ কাউ করে, 2-3 জন মানুষ কাউ কাউ করে, বাসের বেশিরভাগ মানুষ কিন্তু চুপ করে থাকে। বেশিরভাগ মানুষ তারা সহ্য করে যায়। মোস্ট পিপল অফ দ্য সোসাইটি, দে জাস্ট এন্ডিওর। তাদের মতে সবই ঠিক আছে, সহ্য করে নিলেই হয়, মানিয়ে নিলেই হয়। এই যে যারা, এদের উপর যা চাপিয়ে দেয়া হবে, এরা তাই সহ্য করবে, তাই মেনে নেবে। এই গ্রুপটা, এদেরকে বলছেন ফিলিস্তিন। মানে এরা অলওয়েজ স্যাটিসফাইড, এদের যা দেয়া হবে এরা তাতেই খুশি, এদের কোনো কমপ্লেইন নাই। আলটিমেটলি আমরা কি বলতে পারি? দে আর ব্লাইন্ড টুয়ার্ডস রিয়েলিটি। বাস্তবতা সম্পর্কে তারা অন্ধ, দে আর ব্লাইন্ড। ফিলিস্তিন, they have no complaint about their situation, their circumstances. তাদের পরিবেশ পরিস্থিতি নিয়ে তাদের কোন রকম কোনো আপত্তি নাই, কোন রকম কমপ্লেইন নাই। and they are happy, they are satisfied with living like everybody else. যেমন জীবন চলছে এমনই চলতে থাকুক, কোন রকম উন্নতির দরকার নাই, কোন রকম ডেভেলপমেন্টের দরকার নাই, মানে পরিস্থিতি যা আছে এমনই থাকুক, সমস্যা কি, সবই তো ঠিক আছে, চেঞ্জ করার কি দরকার? তাহলে এটা কারা? এরা কারা? এরা হচ্ছে ফিলিস্তিন, আমজনতা। 700 জন, এরা ফিলিস্তিন। এরপর the 299 জন, এরা কারা? এরা আইডিয়ালিস্ট। আইডিয়ালিস্ট কারা? they are not satisfied with this. তারা এই সোসাইটি অবস্থা নিয়ে তারা মোটেও সন্তুষ্ট না, and find typical family life a failure. এদের কথা হচ্ছে, মানুষ শুধু শুধু বিয়ে করে। বিয়ে কি মানুষ করে? জঘন্য একটা প্রথা, বিয়ে একটা বাজে ফালতু প্রথা। কি জন্য আমার দাদা বিয়ে করছিল? আমার বাবা জন্মাইলো। আমার বাবা কোন বুদ্ধিতে বিয়ে করলো? আমি জন্মাইলাম। হ্যাঁ, আমি কখনোই বিয়ে করব না, আমিও বিয়ে করব না, আমার ছেলেকেও বিয়ে করতে দেব না, আমার নাতিকেও বিয়ে করতে দেব না, আমার পুতিকেও বিয়ে করতে, কেউ বিয়ে করবে না। আমার ছেলে, আমার নাতি, আমার পুতি, এরা কেউই বিয়ে করবে না। বিয়ে একটা জঘন্য প্রথা। স্যার তাহলে নাতি পুতি আসলে কি সে মুখে বলছে
সে মুখে বলছে যে সে অস্বীকার করছে, কিন্তু সে মনে মনে তাই করে যাচ্ছে। মানে এখানে আইডিয়ালিস্টদের মধ্যে আমরা একটা হিপোক্রিটি লক্ষ্য করছি, হিপোক্রিসি আমরা লক্ষ্য করছি। দে আর নট স্যাটিসফাইড উইথ ফ্যামিলি লাইফ। তারা সবকিছুতেই তারা বিরক্ত, সবকিছুতেই তারা অসন্তুষ্ট, কিন্তু তারা কিচ্ছুটি কাজ করবে না। দে উইল অনলি কমপ্লেইন, দে উইল অনলি কমপ্লেইন। তারা শুধু কমপ্লেইন করেই যাবে, কমপ্লেইন করেই যাবে, কিন্তু কাজের কাজ তারা কিচ্ছু করবে না। এই জাতটা হচ্ছে আইডিয়ালিস্ট, এরা হচ্ছে সমালোচক। এদের কাজ হচ্ছে শুধু সমালোচনা করা, শুধু কমপ্লেইন করা, কিন্তু কাজের কাজ এরা কিছুই করবে না। ফিলিস্তিনকে যদি আমরা ব্লাইন্ড বলে থাকি, তাহলে এই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে হিপোক্রিট। এরা দেখেও না দেখার ভান করবে। ফিলিস্তিনরা তারা তো অন্ধ, তারা তো দেখতেই পায় না বাস্তবতা কি। আর হিপোক্রিট আইডিয়ালিস্টরা এরা হচ্ছে চোখে দেখছে কিন্তু দেখেও না দেখার ভান করছে, সত্যটাকে অ্যাভয়েড করছে। দে আর অ্যাভয়েডিং দ্য ট্রুথ, yet they will not have the courage to face the fact that they are all irremediable failures. কিন্তু এই রিয়েলিস্ট, এরা যে এত কমপ্লেইন করছে, তাদের এত অভিযোগ, কিন্তু আলটিমেটলি তারা হিপোক্রিট, তারা ব্যর্থ হচ্ছে, তারা শুধু কমপ্লেইন করে যাচ্ছে। সো দে পুট অন আ মাস্ক ফর রিয়ালিটি, এই জন্য তারা মুখোশ পরে থাকে। এই রিয়েলিস্টরা তারা মুখোশ পরে থাকে। And they try to persuade themselves that whatever their own particular domestic arrangements may be, the family is a beautiful and holy natural institution. তারা বলে যে সবার ফ্যামিলি খারাপ, শুধু আমার ফ্যামিলি ভালো। এই হচ্ছে তাদের অজুহাত। at the end they adopt a beautiful veil to hide the unbearable face of the truth. তারা সত্যকে এড়ানোর জন্য মুখোশ পরে। They just avoid the truth. They just avoid the reality. তারা বাস্তবতাটাকে অগ্রাহ্য করে, ইগনোর করে। তাহলে সমাজে আমরা দুই শ্রেণীর মানুষ পেলাম। 1000 মানুষের সমাজে 700 জন ফিলিস্তিন, এরা হচ্ছে অন্ধ, এরা জানেই না বাস্তবতা কি। এরা হচ্ছে সবসময় খুশি, এরা স্যাটিসফাইড, নো কমপ্লেইন, সবকিছু ঠিক আছে। আর 299 জন এরা হচ্ছে কি, দে আর আইডিয়ালিস্ট। বাসে যখন ভাড়া নিয়ে ঝামেলা হয়, দেখবেন কিছু মানুষ এরা ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, ড্রাইভারকে মাইট দেয়, কিন্তু ড্রাইভারকে মাইট দিয়ে তো লাভ নাই। ড্রাইভারকে মাইট দিয়ে কিন্তু লাভ নাই, ভুল জায়গায় সে চিল্লাচিল্লি করছে। আইডিয়ালিস্ট সে ভুল জায়গায় চিল্লাচিল্লি করে, সে ভুল ভাবে চিল্লাচিল্লি করে, মানে দে জাস্ট কমপ্লেইন। তাদের কমপ্লেইন গুলোর মধ্যে সাবস্টেন্সিয়াল কিছু থাকে না, এবং আলটিমেটলি দে জাস্ট অ্যাভয়েড দ্য ট্রুথ, অ্যাভয়েড দ্য রিয়েলিটি। বাকি রইলো একজন। তাহলে 700, 299, 999 জন চলে গেল, বাকি রইলো একজন। 1000 জনের মধ্যে একজন, অনলি ওয়ান রিয়েলিস্ট। সমাজে আমরা একজন বাস্তবতাবাদী পাই। এখন কথা হচ্ছে বাস্তবতাবাদী কে, কাকে আমরা বাস্তবতাবাদী বলবো? হু ইজ আ রিয়েলিস্ট? ওয়ান রিয়েলিস্ট has the courage to face the truth. এই 1000 মানুষের সমাজে আমরা অন্তত একজন মানুষ পাই যার মধ্যে সেই সত্যের মোকাবিলা করার, সত্যের মুখোমুখি হওয়ার সাহসটা তার মধ্যে আছে। সেই ট্রুথ দ্য আইডিয়ালিস্ট এভেইড, যে সত্যটা আইডিয়ালিস্টরা অগ্রাহ্য করে, এড়িয়ে যায়, and censures the Philistine, এবং ফিলিস্তিন যার অস্তিত্ব সম্পর্কে অন্ধ, অবগত না। The idealist on their easygoing and hypocritical way of life, ফিলিস্তিনরা তাদের লাইফটা হচ্ছে ইজি গোয়িং, তাদের কোনো বিষয়ে কোনো আপত্তি নেই, কোনো কমপ্লেইন নেই, তারা নিরিবিলি বেঁচে আছে। আর আইডিয়ালিস্টরা দে আর লিভিং ইন এ হিপোক্রিটিক্যাল ওয়ে, তারা মুখে বলছে এক, করছে আরেক। So the one realist in their eyes is a traitor. এখন এই একজন হচ্ছে সমাজের সবার শত্রু। ফিলিস্তিনরাও এই রিয়েলিস্টকে দেখতে পারে না,
ফিলিস্তিনদের মতে রিয়েলিস্ট হচ্ছে পাগল, ম্যাড পারসন। আর যারা আইডিয়ালিস্ট তারা এই রিয়েলিস্টের প্রতি জেলাস। আইডিয়ালিস্টের কথা হচ্ছে হ্যাঁ আমরাও পারি, শুধু তুমি একা পারো না, আমরাও পারি। ফিলিস্তিনরা রিয়েলিস্টকে উদ্দেশ্য করে কি বলবে? ফিলিস্তিনরা রিয়েলিস্টকে উদ্দেশ্য করে বলবে হি ইজ আ ম্যাড পারসন, ইনসেইন পারসন। এন্ড আইডিয়ালিস্ট যারা, তারা রিয়েলিস্টের প্রতি জেলাস এবং বলবে উই ক্যান অলসো ডু দ্যাট, ডোন্ট গেট সো ফুল অফ ইয়োরসেলফ, উই ক্যান অলসো ডু দ্যাট। মানে ফিলিস্তিন আইডিয়ালিস্ট দুই গ্রুপের কাছেই এই রিয়েলিস্টরা হচ্ছে শত্রু, বিশ্বাসঘাতক। Thus the term idealist and realist are used by Shaw are different from ordinary users. এইভাবেই শ কিন্তু আইডিয়ালিস্ট রিয়েলিস্ট এই দুইটা টার্মকে ইউজ করছেন। আইডিয়ালিস্ট রিয়েলিস্ট দুই প্রকারের মানুষ। ওকে, এখন আপনাদের সামনে আমি একটা টেবিল হাজির করছি। টেবিলটা কি দেখতে পাচ্ছেন? টেবিলটা দেখতে পাচ্ছেন? নো স্যার। আপনাদের সামনে একটা টেবিল আসার কথা। জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার এখন দেখা যাচ্ছে। Philistines, idealist and realist. In his critical essay, The Quintessence of Ibsenism, Shaw talks about three categories of people, যেটা আমরা মিনোরু মোরিওকার থিসিস থেকে পেলাম। ফিলিস্তিন সমাজের 1000 জনের মধ্যে 700 জন। তারা কেমন? ফিলিস্তিনরা দে আর ব্লাইন্ড টুয়ার্ডস দ্য রিয়ালিটি, বাস্তবতার প্রতি তারা অন্ধ। They do not have any complaint about their situations. তাদের জীবন পরিস্থিতি নিয়ে তাদের কোন রকম কোনো অভিযোগ নাই। And they are afraid of change. এবং পরিবর্তনকে তারা ভয় পায়। আবারও বলছি, ফিলিস্তিন they are blind towards the reality. বাস্তবতার স্বরূপ, সত্য সম্পর্কে তারা অবগত না, তারা অন্ধ। They do not have any complaint about their situation. কোনো কিছুর প্রতি তাদের কোনো অভিযোগ নাই, তাদের উপর যা নিয়ম কানুন চাপিয়ে দেয়া হবে তারা সেটা বাধ্যগতভাবে লক্ষ্মী ছেলের মতো পালন করবে। And they are afraid of change. এবং তারা পরিবর্তনকে ভয় পায়। এখন আমরা ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকে একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হয়েছিলাম। সেই ক্যারেক্টারের নাম হচ্ছে অক্টেভিয়াস। আমাদের প্রিয় অক্টেভিয়াস রবিনসন, a romantic poet. Octavius is blind towards the follies of Anne. Octavius সে অ্যানের সত্যিকারের চরিত্র সম্পর্কে একদমই অবগত না। অ্যানকে সে অন্ধের মতো ভালোবাসে, hopelessly in love with Anne, but he is completely blind about the actual character of Anne Whitefield. অ্যান সত্যিকার অর্থে কেমন সেই সম্পর্কে অক্টেভিয়াসের কোনো ধারণাই নাই। Octavius is blind. No complaint. অ্যান সম্পর্কে অক্টেভিয়াসের কোনো কমপ্লেইন নাই। Octavius is fully satisfied, hopelessly in love with this mirage. The অ্যানের সত্যিকারের ছবি, সত্যিকারের চরিত্র সম্পর্কে অক্টেভিয়াস একদমই অবগত না, সে অন্ধ। দ্বিতীয় শ্রেণী আইডিয়ালিস্ট, সমাজের 1000 জন মানুষের মধ্যে এরা হচ্ছে 299 জন। They intentionally avoid reality. ফিলিস্তিনিরা তো ব্লাইন্ড টুয়ার্ডস রিয়েলিটি, আর আইডিয়ালিস্টরা হচ্ছে দে ইন্টেনশনালি অ্যাভয়েড রিয়েলিটি। তারা ইচ্ছে করে বাস্তবতাকে অগ্রাহ্য করে, এড়িয়ে যায়। দে ফাইন্ড ফল্টস ইন এভরিথিং। তারা সব কিছুতে সমস্যা খুঁজে পায়, সব কিছুতে তারা ত্রুটি খুঁজে পায়। অলওয়েজ কমপ্লেইনস, তারা সব সময় প্রতিবাদ করতে থাকে, অভিযোগ করতে থাকে। They always complain but never do anything to improve the situation.
কিন্তু পরিস্থিতির উন্নয়নে তারা কোনো রকম ভূমিকা পালন করে না। তারা শুধু চিল্লাচিল্লি করে, শুধু অভিযোগ করে, শুধু কমপ্লেইন করে, কিন্তু কাজের বেলায় কিছুই করে না। আমাদের নাটকে একটা ক্যারেক্টারকে আমরা চিনি, রোববাক র্যামসডেন। এই র্যামসডেন নিজেকে খুব আধুনিক দাবি করে, খুবই প্রগতিশীল দাবি করে, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই ব্যাকডেটেড, মানধাতার মতো পুরাতন ধ্যান ধারণা। সে মুখে নিজেকে আধুনিক বললেও মনে মনে সে ব্যাকডেটেড। এইখানে আমরা তাকে হিপোক্রিট হিসেবে পাচ্ছি। আর আর কেউ না চিনলেও র্যামসডেন কিন্তু অ্যান যে কতখানি দুষ্টু, অ্যান যে কতখানি ধুরন্ধর, সেটা কিন্তু র্যামসডেন ভালো করেই জানে। র্যামসডেন ইচ্ছে করে এই অ্যানের সত্যিকারের যে ফিচার সেটাকে কিন্তু ইগনোর করে। র্যামসডেন ইগনোরস দ্য ফলিজ অফ অ্যান হোয়াইটফিল্ড। অ্যানের মধ্যে যে সমস্যাগুলো আছে র্যামসডেন সেগুলো দেখেও না দেখার ভান করে। র্যামসডেন জাস্ট ইগনোরস দ্য রিয়েল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান হোয়াইটফিল্ড। আলটিমেটলি ওয়ান রিয়েলিস্ট, 1000 জনের মধ্যে একজন রিয়েলিস্ট। রিয়েলিস্টরা কেমন? They see and accept the reality. তারাই শুধুমাত্র সত্যিকারের বাস্তবতাটাকে দেখতে পাচ্ছে এবং সেটাকে গ্রহণ করছে, এমব্রেস করছে, মোকাবিলা করছে। They struggle to improve the situation. তারা স্ট্রাগল করছে সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য। রিয়েলিস্টরা জানে সমস্যা আছে এবং তারা সেটা সমাধানের চেষ্টা করে যায়। Only they can bring changes in society. একমাত্র এই রিয়েলিস্টরাই সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারে। যেমন আমরা এখানে ট্যানারকে বলতে পারি, ট্যানার accepts the follies of Anne. আলটিমেটলি ট্যানার যখন সারেন্ডার করছে, সে কিন্তু অ্যানের সমস্ত দোষ ত্রুটি জেনেই তাকে কিন্তু একসেপ্ট করছে। He accept the challenge to correct Anne. Maybe ট্যানার মনে মনে ভাবছে বিয়ের পর সে অ্যানকে কারেক্ট করতে পারবে। অ্যানের মধ্যে যে ত্রুটিগুলো আছে, যে ভুল ত্রুটিগুলো আছে, সমস্যাগুলো আছে, তার এগুলো ট্যানার বিশ্বাস করে যে সে সমাধান করতে পারবে। তাহলে সমাজে আমরা 3 ধরনের মানুষ দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমাদের নাটক ম্যান এন্ড সুপারম্যানেও আমরা 3 ধরনের মানুষ কিন্তু খুঁজে পাচ্ছি। এখন আমরা একটা পাই চার্ট যদি দেখি, ফিলিস্তিন, আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট, ফিলিস্তিন, আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট, এদেরকে যদি আমরা চার্টে ফেলি, তাহলে দেখেন সমাজে আমজনতার সংখ্যা সবচেয়ে বেশি, 70%। ফিলিস্তিন 70%। আইডিয়ালিস্ট তারা হচ্ছে সেকেন্ড মেজরিটি, 29.9%। এবং রিয়েলিস্ট তাদের সংখ্যা খুবই রেয়ার, খুবই কম, তারা হচ্ছে 0.1%। তাদেরকে দেখাই যাচ্ছে না। একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দিতে পারি যে সাপোজ ইন আ ভিলেজ দেয়ার ইজ আ পন্ড। এই পুকুর থেকে গ্রামের সব মানুষ পানি সংগ্রহ করে। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ শুরু হলো। ডায়রিয়ার প্রকোপ শুরু হয়ে গেল। রিয়েলিস্ট সে বলছে এই পানিতে সমস্যা আছে। তখন ফিলিস্তিন বলল, আর ইউ ম্যাড, আর ইউ ইনসেইন? আমার দাদা এই পানি পান করে গেছে, আমার বাবা পানি পান করেছে, আমি পানি পান করছি, কোনো তো সমস্যা নাই, এভরিথিং ইজ অল রাইট, সবই ঠিক আছে, পানি খেতে তো কোনো সমস্যা নাই, দিস ওয়াটার ইজ অল রাইট। ফিলিস্তিন তখন রিয়েলিস্টকে বলবে ম্যাড। আইডিয়ালিস্ট কি বলবে? আইডিয়ালিস্ট বলবে, ছি, এই পানি মানুষ খায়, এই পানি তো আমি জীবনেও খাবো না, আমিও খাবো না, আমি আমার ছেলে মেয়ে কাউকেও খেতে দিব না। এই বলে সে পানি খেলো। মানে এত কমপ্লেন করার পর, পানির দুর্নাম করার পর সে ঠিকই আলটিমেটলি পানি খাচ্ছে। মানে আইডিয়ালিস্ট সে রিয়েলিস্টের প্রতি জেলাস। রিয়েলিস্ট বলছে যে তুমি যা বলছো ঠিক বলছো, ঠিক আছে, এই পানি জঘন্য, খারাপ। আইডিয়ালিস্ট রিয়েলিস্টকে বলছে দিস ওয়াটার ইজ পলিউটেড, এই বলে সে পানি খেলো। মানে আইডিয়ালিস্ট সে জেনে শুনে সত্যকে অ্যাভয়েড করছে। আলটিমেটলি রিয়েলিস্ট তার মধ্যে এই দায়ভারটা আসলো যে ঠিক আছে, আমি তো জানি
পানিতে সমস্যা আছে, এখন কি করা যায়? আইডিয়ালিস্ট তো শুধু কমপ্লেন করেই ছাড়া, তার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু রিয়েলিস্ট, তার দায়িত্ব হচ্ছে কাজ করা। পানিতে সমস্যা, তাহলে কি করা যেতে পারে? এখন আমরা আসি জর্জ বার্নার্ড শর। গত ক্লাসে আমরা যে বললাম ম্যারেজ এন্ড প্রপার্টি ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে যখন কথা বললাম, ফিলিস্তিনরা বলবে যে আমাদের বাপ দাদারা যেভাবে বিয়ে শাদী করে গেছে, আমাদের বাপ দাদারা যেভাবে সম্পত্তি বন্টন করে গেছে, এটাই তো পারফেক্ট, সমস্যা কি? সবই তো ঠিক আছে, আমরা এটাই পালন করব, নো কমপ্লেন, সব ঠিক আছে। আইডিয়ালিস্টরা বলবে যে এভরিথিং ইজ ফেইলিয়ার, ম্যারেজ সিস্টেম ইজ এ ফেইলিয়ার, প্রপার্টি ডিস্ট্রিবিউশন ইজ এ ফেইলিয়ার, এভরিথিং ইজ কারাপ্টেড, সবকিছু নষ্ট, সবকিছু নোংরা। এই সবকিছু বলার পরেও তারা ঠিকই আগের পদ্ধতি অনুসরণ করবে। মানে দে আর জাস্ট বিং হিপোক্রিট, তারা জাস্ট ইগনোরিং দ্য রিয়ালিটি, তারা শুধু কমপ্লেন করেই শেষ। আর যারা রিয়েলিস্ট, তারা চিন্তা করছে যে হ্যাঁ, এই আমাদের বিবাহ ব্যবস্থা, ম্যারেজ সিস্টেম, প্রপার্টি ডিস্ট্রিবিউশন সিস্টেমে যথেষ্ট ত্রুটি আছে, কিন্তু কি করা যেতে পারে? নাও হোয়াট ডু উই নিড টু ডু? ফিলিস্তিন তারা তো অন্ধ, তারা তো সবকিছুতেই খুশি। দে আর ignorant about the reality. Idealist, they are avoiding reality. একমাত্র রিয়েলিস্টের কাজ হচ্ছে বাস্তবতাটাকে এমব্রেস করা। এখন রিয়েলিস্ট কে? হু ইজ রিয়েলিস্ট? আমাদের নাটকে যেমন আমাদের জন ট্যানারের মধ্যে আমরা রিয়েলিস্টের কিছু গুণাবলী আমরা পাচ্ছি। অক্টেভিয়াস ব্লাইন্ড, সে অন্ধ। র্যামসডেন বিং হিপোক্রিট, সে জেনেও না জানার ভান করছে। ট্যানার জেনে এমব্রেস করছে, এবং ট্যানার ইজ ট্রাইং টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন উইদিন হিজ ক্যাপাসিটি। ট্যানারকে গত ক্লাসে আমরা বললাম যে ওকে আমরা ক্যাজুয়াল সুপারম্যান বলতে পারি, ওর মধ্যে সুপারম্যানের কিছু গুণাবলী আছে। তার মানে আমরা কি রিয়েলিস্টের সাথে সুপারম্যানের একটা কানেকশন করে দিতে পারি? একজন পারফেক্ট সুপারম্যান, আমরা কি এটা বলতে পারি আ পারফেক্ট সুপারম্যান ইজ আ পারফেক্ট আলোচনা করেছিলাম গত ক্লাসে। নাম্বার 1, সুপেরিয়র ইন্টেলেক্ট। রিয়েলিস্ট, তারও অবশ্যই সুপেরিয়র ইন্টেলেক্ট থাকতে হবে। সুপেরিয়র ইন্টেলেক্ট যদি না থাকে, তাহলে তো সে পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারবে না। অন্তত ফিলিস্তিন 70%, 70% ফিলিস্তিন, তাদের থেকে অন্তত সুপেরিয়র হতে হবে বুদ্ধিমত্তার দিক থেকে। নেক্সট পয়েন্ট, কানিং অ্যান্ড ইনটিউশন। কানিং অ্যান্ড ইনটিউশন যদি না থাকে, তাহলে তো রিয়েলিস্ট সে বাস্তবতার আসল ছবি সে বুঝতে পারবে না। ফিলিস্তিন যারা, তাদের সেই ইনটিউশন নাই বলেই তো তারা অন্ধ। আইডিয়ালিস্ট, তাদের থেকেও কিছু হচ্ছে না। দে আর জাস্ট বিং হিপোক্রিট, দে আর ইগনোরিং দ্য রিয়ালিটি। আলটিমেটলি রিয়েলিস্ট, সে তার কানিং এবং ইনটিউশন দুটাকেই ব্যবহার করে কিন্তু রিয়েলিটিটাকে এমব্রেস করতে হবে। আইডিয়ালিস্ট, তাদের মধ্যেও কিন্তু এটা আছে, কিন্তু তাদের প্রবলেম হচ্ছে তারা 3 নম্বরে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে। 3 নম্বরের গুণটা ছিল রিজেক্টিং দ্য অবসলিট সোশ্যাল নর্মস, সমাজের গুণে ধরা পুরাতন নিয়ম কানুনকে বাতিল করে দেয়া। আইডিয়ালিস্টরা সেটা পারছে না। আইডিয়ালিস্টরা কিন্তু এই 3 নাম্বারটা পারছে না ক্রস করতে। আইডিয়ালিস্ট, এই জন্যই তারা হিপোক্রিট। দে ডু নট হ্যাভ দ্যাট কারেজ, তাদের সেই সাহসটা নাই, সমাজের পুরাতন নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করার সাহসটা। রিয়েলিস্ট, দে হ্যাভ দ্য গাটস। ট্যানার, হি হ্যাজ দ্য গাটস, সে কিন্তু চ্যালেঞ্জ করছে পুরাতন নিয়ম কানুনকে। আলটিমেটলি দ্য লাস্ট ডেফিনিশন, এখানেও এসে আইডিয়ালিস্টরা হেরে যাচ্ছে। গিভিং আ নিউ ডেফিনিশন অফ মোরালিটি, এথিক্স, নৈতিকতার নতুন সংজ্ঞা দেয়া। মানব গুণাবলী, পাপ পুণ্যের 2000 বছর আগে মনীষীরা পাপ পুণ্যের যে সংজ্ঞা দিয়ে গেছেন, এই সমাজে সেটা আর গ্রহণযোগ্য না। According to new situation, the new circumstances, they deserve new modern definition of vice and virtue. সুপারম্যান, রিয়েলিস্ট, এদের কাজ হচ্ছে
সুপারম্যান বলি অথবা রিয়েলিস্ট বলি, যে নামেই ডাকি না কেন, তাদের কাজ হচ্ছে পাপ পুণ্য, ভাইস ভার্চুর নতুন ডেফিনিশন দেয়া। এখন আমরা আসি জর্জ বার্নার্ড শ সম্পর্কে। জর্জ বার্নার্ড শ উনাকে কেন আমরা রিয়েলিস্ট বলছি? জর্জ বার্নার্ড শ অ্যাজ এ ড্রামাটিস্ট উনি কিন্তু পুরাতন নিয়ম কানুন, পুরাতন স্টাইল টেকনিক ফলো করে উনি কিন্তু নাটক লেখেননি। তার মানে এই না যে তিনি পুরাতন নাটক নিয়ম কানুন লেখার টেকনিক সম্পর্কে জানেন না। আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম উনি একজন পণ্ডিত, পণ্ডিত অফ ইংলিশ ড্রামা। হি ইজ অ্যান এক্সপার্ট ইন ইংলিশ ড্রামা। উনি এমন কোন টেকনিক নাই যে উনি অবগত না, উনি সব রকম টেকনিক সম্পর্কে উনার জ্ঞান আছে। অবভিয়াসলি জর্জ বার্নার্ড শ হ্যাজ সুপিরিয়র ইন্টেলেক্ট অ্যামং অল দ্য ড্রামাটিস্ট। এই জন্যই তো তার ফ্রেন্ড তাকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি এত বড় পণ্ডিত, তাহলে তুমি একটা ডন জুয়ান নাটক লিখো। তার মানে কি, মোটামুটি সবাই ওকে ঈর্ষা করত, ঈর্ষণীয় ইন্টেলেক্ট ছিল আমাদের জর্জ বার্নার্ড শ। অবভিয়াসলি সুপিরিয়র ইন্টেলেক্ট অ্যামং অল দ্য কন্টেম্পোরারি ড্রামাটিস্ট। এরপর কানিং অ্যান্ড ইনটিউশন, তার যে নিজস্ব স্টাইল, এটাকে ফলো করে উনি নিজস্ব ধ্যান ধারণার প্রবর্তন করা শুরু করলেন, তার থিয়েটার অফ আইডিয়াস। এই যে উনি ওনার ফিলসফি গুলোকে নাটকের মাধ্যমে প্রচার করতে চাইছেন, এটা কিন্তু ওনার কানিং অ্যান্ড ইনটিউশনের ফলেই হচ্ছে। নিজস্ব ফিলসফি নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে তিনি যখন দেখলেন যে এটা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কারণ পুরাতন স্টাইলে নতুন নাটক লেখা সম্ভব না। ওল্ড ব্যাকডেটেড অবসলিট স্টাইল, মানধাতার আমলে যে নাটক লেখা হতো সেই স্টাইলে যদি নাটক লেখা হয় তাহলে ফিলোসফি গুলোকে মানুষের কাছে তুলে ধরা সম্ভব না। দেয়ারফর 3 নাম্বার পয়েন্ট, জর্জ বার্নার্ড শ রিজেক্টেড, রেনাউন্সড অবসলিট টেকনিক্স অফ ড্রামা। সেই হাজার হাজার বছর আগে অ্যাসকিলাস, সফোক্লিসরা যেভাবে নাটক লিখে গেছেন, তারপর কুইন এলিজাবেথের সময়ে শেক্সপিয়ার, মার্লোরা যেভাবে নাটক লিখে গেছেন, কিডরা যেভাবে নাটক লিখে গেছেন, সেইভাবে যদি নাটক লেখা হয় তাহলে মডার্ন ফিলোসফি গুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। Therefore, George Bernard Shaw, he renounced, rejected the obsolete techniques of drama, finally giving own definition. Giving own definition, জর্জ বার্নার্ড শ উনার নিজের নাটকের সংজ্ঞা নিজেই করলেন, নবসংজ্ঞায়ন, নিউ ডেফিনিশন অফ ড্রামা। নাটক কিভাবে লিখতে হবে, নাটকের টেকনিক কেমন হওয়া উচিত, জর্জ বার্নার্ড শ উনি নিজের টেকনিক নিজেই প্রবর্তন করলেন, নিজেই দিলেন, নিজেই নাটকের নবসংজ্ঞায়ন করলেন। New era demands new drama. New drama needs new techniques. এই নিউ টেকনিক ফলো করেই জর্জ বার্নার্ড শ থিয়েটার অফ আইডিয়াস প্রতিষ্ঠা করলেন। থিয়েটার অফ আইডিয়াস এর মাধ্যমেই জর্জ বার্নার্ড শ উনার ফিলোসফি গুলোকে আমাদের মাঝখানে ছড়িয়ে দিলেন। ওকে, আমরা যদি অ্যাক্ট 3টা পড়ি, অ্যাক্ট 3তে গিয়ে আমরা এই রিয়েলিজমের আরো বিশদ ব্যাখ্যা পাই, আরো বিস্তারিত ব্যাখ্যা পাই। আমরা ফেরত আসি মরিওকাস থিসিসে। দিস ক্লাসিফিকেশন ইনটু 3 টাইপস, এই যে আমরা একটু আগে বললাম সমাজে 3 ধরনের মানুষ আছে। 70% হচ্ছে ফিলিস্তিন, এরা অন্ধ, বাস্তবতা সম্পর্কে এদের যা দেয়া হবে তারাই খুশি, এদের উপর সমাজ যা চাপিয়ে দেয় তাই খুশি, অথরিটি তাদের উপর যা চাপিয়ে দেয় তাতেই তারা খুশি, তাদের কোনো কমপ্লেইন নাই। আরেক গ্রুপ আছে 29.9% আইডিয়ালিস্ট, এরা হচ্ছে শুধু কমপ্লেইন করে, কাজের কাজ কিছু করে না। আর বাকি 0.1%, 1000 জনের মধ্যে একজন, এদের শুধু সাহস আছে কিছু একটা করার, কিন্তু বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য, এরা একা কিছুই করতে পারে না। 999 জন এত বেশি পিছনে যে একা টানতে পারে না, যেটা আমরা সুপারম্যানের ক্লাসে বললাম গত ক্লাসে, যে সুপারম্যান সে এতটাই সামনে, বাকিরা এতটাই পিছনে যে তাদেরকে সে আর নিজের লেভেলে আনতে পারে না। অতএব আলটিমেটলি সুপারম্যানকে ফেরত যেতে হবে, সবার লেভেল একসাথে উন্নত করতে হবে।
সবাইকে একসাথে ইভলভ হতে হবে। অ্যাক্ট 3 তে কি হয় আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। ইন অ্যাক্ট 3 দ্য ফিলিস্তিন ইজ দ্য স্ট্যাচু। আপনারা যদি অ্যাক্ট 3 টা পড়েন তাহলে ওখানে দেখবেন একজন স্ট্যাচু আছে, একটা স্ট্যাচু আছে। নেভার কমপ্লেইনস, অলওয়েজ কন্টেন্ট, অলওয়েজ স্যাটিসফাইড, যা হচ্ছে সবকিছুতেই সে খুশি, তার কোনো কমপ্লেইন নাই। স্ট্যাচু ইজ ব্লাইন্ড টুয়ার্ডস রিয়ালিটি। আইডিয়ালিস্ট ইজ দ্য ডেভিল। আমরা ডেভিলকে পাই অ্যাক্ট 3 তে। ডেভিল নামে একটা ক্যারেক্টার আসে, ডেভিল। এই ডেভিল সে হচ্ছে সবকিছুতেই কমপ্লেইন করে কিন্তু কোনো সলিউশনের কথা বলে না। আইডিয়ালিস্টের কাজ যেটা, অলওয়েজ কমপ্লেইনস, নেভার গিভস এনি সলিউশন। ফাইনালি দ্য রিয়েলিস্ট ইজ ডন জুয়ান। এই ডন জুয়ানকে আমরা পাই একজন রিয়েলিস্ট হিসেবে। ডন জুয়ান জানে that there is something wrong and we need to work to solve it. তাহলে ফিলিস্তিনের কথা কি? এভরিথিং ইজ অল রাইট, নো প্রবলেম, এভরিথিং ইজ পারফেক্ট। আইডিয়ালিস্টের কথা হচ্ছে এভরিথিং ইজ রং, নাথিং ইজ রাইট, এভরিথিং ইজ রং। রিয়েলিস্টের কথা হচ্ছে ইয়েস, দেয়ার ইজ সামথিং রং, কিছু একটা সমস্যা তো আছে, and we need to work towards it. এই যে অ্যাটিটিউড এন্ড অ্যাপ্রোচ, এই মাধ্যমে কিন্তু আইডিয়ালিস্টের থেকে রিয়েলিস্ট আলাদা। হিপোক্রিটদের থেকে সুপারম্যান এই জন্যই আলাদা। Above all, Shaw criticizes the idealist for disguising vice in beautiful words. Idealist যারা, তারা ভাইসকে মুখোশ দিয়ে ঢেকে রাখে and conspicuous images in spite of their knowledge of the truth. আইডিয়ালিস্টরা তারা জানেই বাস্তবতা কি, তারা সত্যটা জানে কিন্তু তারা জেনেও না জানার ভান করে, তারা মুখোশ পরে। they are being hypocrite, they are ignoring the reality, they are avoiding the truth. The Philistines whom even idealists despise. এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনদেরকে আবার এই আইডিয়ালিস্টরাও দেখতে পারে না। whom even idealists despise. কেন? কারণ ফিলিস্তিন, they live life for their part as if it were a dream. ফিলিস্তিনরা এমন ভাবে তাদের জীবনটা পার করে দেয় যেন as if it were a dream, মানে তারা ঘুমের ঘোরে স্বপ্নের মতো তাদের জীবনটা পার করে দেয়। বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, সত্য সম্পর্কে তাদের কোনো, তারা একটা ইলিউশন, মায়ার মধ্যে, একটা ইলিউশনের মধ্য দিয়ে তারা তাদের জীবনটা পার করে দেয়। Idealizing the reality so immediately that they cannot even distinguish between the real and the ideal. কোনটা রিয়েল আর কোনটা আইডিয়াল এই বিষয়টা ফিলিস্তিনরা বুঝতেই পারে না। They are totally unaware, they are totally ignorant, তারা totally blind, they are totally asleep, তারা ঘুমিয়ে আছে, তারা জেগেও ঘুমিয়ে আছে। The recognition that idealists know the truth while pretending not to know, it has two aspects of it. এই যে আইডিয়ালিস্ট তারা সত্যটা জানে, জেনেও they pretend not to know, তারা জেনেও না জানার ভান করে। It has two aspects to it. While the idealist is attacking as is less advanced than the realist. এবং এইভাবেই আমরা বলতে পারি যে রিয়েলিস্টের থেকে আইডিয়ালিস্টরা লেস অ্যাডভান্সড, একটু অপেক্ষাকৃত কম অ্যাডভান্সড। চিন্তা ভাবনা বুদ্ধিবৃত্তির দিক থেকে রিয়েলিস্টের থেকে একটু পিছিয়ে আছে, কারণ দে আর বিং হিপোক্রিট। তারা কিন্তু ওই কনভেনশনাল অবসলিট, ঘুণে ধরা সমাজের নিয়ম কানুনকে অস্বীকার করার মতো তাদের কিন্তু কোনো সাহস নাই। Even they are not courageous enough to come up with a new definition, হিউম্যান ভাইস ভার্চুর নতুন সংজ্ঞা দেয়া নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, সেই ব্যাপারেও কিন্তু তারা হেরে যায়। সেই জন্য আইডিয়ালিস্টরা তারা যতই বুদ্ধিমান হোক না কেন, তারা কিন্তু রিয়েলিস্টের থেকে পিছিয়ে আছে। অ্যাক্ট 1-এ ট্যানার একটা কথা বলে, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের একটু মাথায় রাখা উচিত। ট্যানার অ্যাক্ট 1-এ একটা ডায়ালগ দেয়। ডায়ালগটা কি? এটা অনেকটা মনোলগের মতোই আর কি। ট্যানার বলছে, we live in an atmosphere of shame. আমরা প্রত্যেকেই সমাজে একটা লজ্জার পরিবেশের মধ্যে বড় হই। আমাদের চারদিকে শুধু লজ্জা, আমাদের সবকিছুতেই লজ্জা।
কিসে কিসে লজ্জা? উই আর ashamed of everything that is real about us. আমাদের যা কিছু রিয়েল সবকিছুতেই আমাদের সংকোচ, লজ্জা। কি কি বিষয়ে? ashamed of ourselves, আমাদের নিজেদের নিয়ে আমরা লজ্জিত। ashamed of our relatives, আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা লজ্জিত, আমরা পরিচয় দিতে চাই না আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা লজ্জিত। উই আর ashamed of our incomes, আমাদের আয় নিয়ে আমরা লজ্জিত। উই আর ashamed of our accent, আমাদের ভাষায় যে আঞ্চলিক টান আসে সেটা নিয়ে আমরা লজ্জিত। উই আর ashamed of our opinions, আমরা আমাদের ওপিনিয়ন দেয়া নিয়ে লজ্জিত। উই আর ashamed of our experience, আমরা আমাদের অভিজ্ঞতা নিয়ে লজ্জিত। জাস্ট অ্যাজ উই আর ashamed of our naked skins, আমরা আমাদের যে চামড়া, গায়ের চামড়া, কখনো কখনো এই চামড়া দেখাতেও আমরা লজ্জিত। Look at the effect I produce because my fairy godmother withheld from me this gift of shame. ট্যানার বলছে আমার এত লজ্জা নাই, তোমাদের অনেক লজ্জা, তোমাদের সবকিছুতেই লজ্জা। ট্যানার বলছে আমার কোনো বিষয়ে লজ্জা নেই। Shame constructs respectability according to Shaw. Shaw বলছেন যার যত লজ্জা তার তত সম্মান বেশি। যার যত বেশি লজ্জা সমাজে সে তত বেশি সম্মানিত। মানে কি? মানে দাঁড়াচ্ছে যার যত লজ্জিত হওয়ার অপশন আছে তার সম্মানের লেভেলটা তত বেশি। আচ্ছা, আমরা একটু এগিয়ে যাই, এটা আপনারা একটু দেখে নেবেন। আমরা একটু আগে বললাম না ডেভিল, ডন জুয়ান, এই অ্যাক্ট 3 তে ট্যানার স্বপ্নে ডন জুয়ানকে দেখতে পায়। এই অ্যাক্ট 3-তে ডেভিল নামে একটা ক্যারেক্টার আছে যেটাকে আমরা আইডিয়ালিস্ট বলছি। এক মিনিট, একটু হোল্ড করবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু ক্লাস আছে, ক্লাসটা শেষ করে কথা বলছি। জি 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 জি। হ্যালো, হ্যাঁ, ওকে, লেটস কন্টিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ হিজ রিলিজিয়ন। হোয়াট ইজ হিজ রিলিজিয়ন, এখানে এই যে মডার্ন ম্যানকে সে করবে, ক্রিটিসাইজ করবে। এখান থেকে আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার লাস্ট পার্ট। এটার পরে আমরা রিভিশনে চলে যাব, রিভিউতে চলে যাব। অ্যাক্ট 3-তে ডেভিল নামে এক ক্যারেক্টারের আগমন হয়। ডেভিল ক্রিটিসাইজেস মডার্ন ম্যান ইন দ্য ফলোইং টার্মস। আধুনিক মানুষকে সে করতে থাকে, ক্রিটিসাইজ করতে থাকে, সমালোচনা করতে থাকে। ডেভিল কোয়েশ্চেন করে হোয়াট ইজ হিজ রিলিজিয়ন। ডেভিল এসেই কোয়েশ্চেন করছে, চ্যালেঞ্জ করছে, মডার্ন ম্যানকে জিজ্ঞেস করছে যে তোমার রিলিজিয়নটা কি, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মটা কি। নিজেই তার অ্যান্সার দিয়ে দিচ্ছে, ইউর রিলিজিয়ন ইজ অ্যান এক্সকিউজ ফর হেটিং মি, অ্যান এক্সকিউজ ফর হেটিং ডেভিল। ডেভিলকে হেট করার একটা অজুহাত মাত্র। তোমার রিলিজিয়নে, ইন ইউর রিলিজিয়ন দেয়ার ইজ নো ডেপথ, ইউ জাস্ট নিড অ্যান এক্সকিউজ টু হেট ডেভিল। ডেভিলকে ঘৃণা করার যে এক্সকিউজ, সেই এক্সকিউজেরই কিছু আইডিয়া মিলেমিশে তোমাদের ধর্ম। হোয়াট ইজ হিজ ল, অ্যান এক্সকিউজ ফর হ্যাঙ্গিং ইউ। আইন কি? আইন, মডার্ন ম্যান, আধুনিক মানুষের আইন বলতে কি বোঝে? হোয়াট ইজ হিজ ল, অ্যান এক্সকিউজ ফর হ্যাঙ্গিং ইউ। মডার্ন ম্যান নিডস অ্যান এক্সকিউজ ফর হ্যাঙ্গিং। মানুষ, অপরাধীকে ফাঁসি দিতে হবে, কাউকে ফাঁসি দিতে হবে, এই জন্য একটা অজুহাত দরকার। আইন হচ্ছে সেই অজুহাত। হোয়াট ইজ হিজ মোরালিটি, নৈতিকতা কি? জেন্টালিটি, ভদ্রতা, এটা কি? বস্তুটা কি? মোরালিটিটা কি? অ্যান এক্সকিউজ কনজিউমিং উইদাউট প্রডিউসিং। ভদ্রতা কি?
কোন রকম পরিশ্রম না করে ভোগ করা, কনজিউমিং উইদাউট প্রডিউসিং, মানে সমাজে যারা শুধুমাত্র কোন রকম পরিশ্রম না করে শুধু ভোগ করে তাদেরকে কিন্তু আমরা সব সময় সম্মান দিই। যারা পরিশ্রম করে তাদেরকে কিন্তু আমরা ওইভাবে মানে সম্মান দেই না সব সময়। যারা হচ্ছে পরিশ্রম না করে ভোগ করে সমাজে তাদের সম্মান কিন্তু সব সময়ই বেশি। পরিশ্রমী তাকে আমরা যতই সম্মান করি, যে ব্যক্তি পরিশ্রম না করে সবসময় ভোগ করে যায় তাকেই কিন্তু আমরা সবসময় বেশি সম্মান করি। মানে এখানে আপার ক্লাস বুর্জুয়া ক্লাসের কথা বলা হচ্ছে। হোয়াট ইজ হিজ আর্ট? মডার্ন ম্যানের কাছে আর্টটা কি? অ্যান এক্সকিউজ ফর গ্লোটিং ওভার পিকচার্স অফ স্লটার। দেখবেন আর্ট শিল্পকর্ম বলতে এখানে ভায়োলেন্স, ওয়ারফেয়ার, হিউম্যান মিজারি, যে শিল্পকর্মে মানুষের দুঃখ দুর্দশা, রক্তপাত, হত্যাযজ্ঞের পরিস্ফুটন হয়। মানুষ যুগে যুগে যত হানাহানি করেছে, যত যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, হানাহানি, এইসবের উপরেই কিন্তু মানুষের শিল্পকর্ম। ভায়োলেন্সের সাথে মডার্ন আর্টের একটা খুব ডিপ কানেকশন আছে। উই ফাইন্ড there is a deep connection between violence and art. এইভাবে ডেভিল is portraying himself as an idealist. সবকিছুর উপরেই তার complain. Idealist aims to find defects, ত্রুটি, সবকিছুতে সে ফল্ট খুঁজে বের করার চেষ্টা করছে। লাস্ট সে পলিটিক্স নিয়ে কোয়েশ্চেন করছে। আধুনিক মানুষের কাছে হোয়াট আর হিজ পলিটিক্স? রাজনীতি মানে কি? either the worship of a despot because despot can kill. রাজনীতি মানে স্বৈরাচারকে উপাসনা করা, কারণ স্বৈরাচার যে কোনো মুহূর্তে আমাদেরকে নিঃশেষ করে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে। অর পার্লামেন্টারি কক ফাইটিং, অথবা পার্লামেন্টে গিয়ে লড়াই করা। সবসময় সেটার মুখের বিতর্ক ওরাল ডিবেটে সীমাবদ্ধ থাকে না, সেটা অনেক সময় মারামারি পর্যায়ে চলে যায়। এটা আপনারা ইন্ডিয়া, বাংলাদেশে বিভিন্ন সময় দেখতে পাবেন। পার্লামেন্টারি কক ফাইটিং মানে কি? As argued above, the devil as an idealist is conscious of the deceit in modern society. Idealist খুব ভালো করেই জানে আধুনিক সমাজের কি কি শর্টকামিংস আছে, ল্যাকিংস আছে, কিন্তু সে জেনেও না জানার ভান করছে, সে অ্যাভয়েড করছে, সে শুধু কমপ্লেইনই করতে পারে, কোনো সলিউশন দিতে পারে না। জাস্ট অ্যাজ রিয়েলিস্টও খুব ভালো করে জানে সমাজের কোথায় সমস্যা, বাট দ্য ডেভিল does not entertain the slightest idea of reforming society. কিন্তু সমাজকে পরিবর্তন করার বিন্দুমাত্র ইঙ্গিত ডেভিলের মতামতে পাওয়া যায় না। এই হচ্ছে আইডিয়ালিস্ট এবং রিয়েলিস্টের মধ্যে পার্থক্য। এরা দুজনেই খুবই ভালো করে জানে বাস্তবতার বর্তমান পরিস্থিতি। এরা দুজনেই খুব ভালো করে জানে যে there are lots of problems in modern society. আবারও বলছি, আইডিয়ালিস্ট, রিয়েলিস্ট এরা দুই শ্রেণী জানে there are lots of shortcomings, deceits, lots of deceptions, lots of shortcomings, lackings in modern society. কিন্তু আনফরচুনেটলি আইডিয়ালিস্ট যারা সংখ্যায় বেশি, এরা শুধু কমপ্লেইনই করে যায়, কিন্তু রিফরমেশন, সংশোধন, কারেকশনের প্রতি তাদের খুব বেশি মনোযোগ নাই। একমাত্র রিয়েলিস্ট যাদের সংখ্যা খুবই কম, এরাই সমাজ পরিবর্তন করতে চায়। এরা জানে সমস্যা আছে এবং সেই সমস্যা অনুযায়ী সমাধান নিয়ে আসতে চায়, কিন্তু তারা সংখ্যায় এতটাই কম যে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এই তো এখানে আমরা মোটামুটি পিকচারটা পাচ্ছি। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, জর্জ বার্নার্ড শ as realist
George Bernard Shaw as a realist. এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে, করতে পারে। আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে ডিসকাশন করার, করতে পারেন। ফারিহা মিম কিছু বলবেন? না স্যার। সাইদা সুলতানা নীলিমা হ্যালো কিছু বলবেন? হ্যালো হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার একটা কোশ্চেন। নো ম্যাম। হ্যাঁ, বলেন। স্যার ট্যানার যে হঠাৎ করে লাইফ ফোর্সটা ওর মধ্যে কিভাবে ওকে চেঞ্জ করলো স্যার? হঠাৎ করে যে সে অ্যানকে একসেপ্ট করে নিল স্যার, এই জিনিসটা একটুখানি যদি এক্সপ্লেন করতেন। এই ক্ষেত্রে শ এমন ভাবে কাহিনীটা সাজাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা মানে অ্যাজিউম করতে পারি, ধরে নিতে পারি যে ট্যানার ক্যারেক্টার সে সাবকনসিয়াসলি অ্যানকে পছন্দ করত, এবং ওর মধ্যে অ্যানের প্রতি যে ভালোবাসাটা সেটা ঘুমিয়েছিল। অ্যান হোয়াইটফিল্ড তার অ্যাক্টিভ কন্ট্রিবিউশনের মাধ্যমে ওর সেই ভালোবাসাটাকে সাবকনসিয়াস থেকে কনসিয়াসে নিয়ে আসে। তার ঘুম ঘুম ভাঙার মুহূর্তটা সাডেন হওয়ার কারণেই তার মধ্যে আমরা হঠাৎ একটা আহ, আচরণের পরিবর্তন লক্ষ্য করি। মানে সে কিন্তু 1 মিনিট আগেও সে প্রচন্ড দৃঢ়তার সাথে, জোরের সাথে না 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 করে যাচ্ছিল, শেষে গিয়ে আবার সে একেবারে গদগদ হয়ে, প্রেমে গদগদ হয়ে জড়িয়ে ধরে। এক্ষেত্রে ওই জর্জ বার্নার্ড শ উনি এমন ভাবে ক্যারেক্টারটা মানে ডিজাইন করেছেন, তাতে আমরা ধরে নিতে পারি যে মেবি ট্যানার মুখে মুখে যতই বলুক সে অ্যানকে ভয় পায়, অ্যানকে ঘৃণা করে, কিন্তু ভেতরে ভেতরে হয়তো অ্যানের প্রতি তার দুর্বলতা ছিল, যেটা হয়তো আর কেউ না জানলেও অ্যান জানতো। এই জন্য অ্যান কিন্তু ওকে একদম একদম এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত পারসিউ করে গেছে, ওকে তাড়া করে গেছে। এটা আমরা বলতে পারি। আপনাদের যদি কোনো কনফিউশন, কোনো অবজেকশন থাকে আপনারা বলতে পারেন, আমরা আলোচনা করতে পারি। বাট স্যার এইভাবে ইনস্ট্যান্ট মানে হয়ে গেল যে মানে মুহূর্তে এসে এখনই বলছে না, আবার এখনই বলছে হ্যাঁ। হ্যাঁ, মানে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, এর ঘুম ভেঙে গেছে, এর মধ্যে হুশ চলে স্যার এসেছে। জি এক্ষেত্রে বলেন। স্যার এক্ষেত্রে অ্যান কিন্তু লাস্টে যে রিপেন্টেন্স ওয়ার্ডটা মেনশন করলো, আমরা মানুষ হিসেবে সবাই কিন্তু রিপেন্ট করাটাকে খুব একটা ভয় পাই যে আমি একটা কাজ করে পরে রিপেন্ট করব। এই এই জিনিসটা, আইডিয়াটা কি আসবে যে ট্যানার হচ্ছে রিপেন্ট করবে লাইফের শেষে যদি অ্যানকে না পায়, তো সেজন্যই সে হঠাৎ করে রাজি হয়ে গেল, এমন কিছু কি? হ্যাঁ হ্যাঁ, এটাও বলতে পারেন যে ওকে বলছে যে বুঝে বলো, ভালো করে বুঝে বলো, এই সুযোগ কিন্তু আর পাবে না। এখন যদি ভুলটা করো পরে কিন্তু আর হাজার কান্না করলেও কিন্তু যা হারালে তার ফেরত পাবে না। এটা এটা মানুষের প্রয়োজন। এটা অনেক সময় আমরা হারিয়ে ফেলার আগ পর্যন্ত আসলে বুঝি না, আমরা কোনো কিছু হারিয়ে ফেলার পর আমরা তার কদর বুঝি। এটা হয়তো অ্যান আগেই বুঝতে পেরেছিল যে এখন যদি ট্যানার ট্যানার আলটিমেটলি ট্যানার সাফার করবে, শুধু ট্যানার সাফার করবে না, অ্যানও একটা একটা সুযোগ মিস করবে। মেবি দে ডিজার্ভ ইচ আদার, মেবি দে উইল বি হ্যাপি টুগেদার। জি স্যার। স্যার আপনি লেকচারে একটা কথা বলেছিলেন যে অ্যান তো হচ্ছে মিথ্যে কথাগুলো বলছে, সেটা কারো ক্ষতি করছে না, বাট দেখা যাচ্ছে যে অ্যান যে হোয়াইট লাইস গুলো বলছে বা ওর যে অ্যাকশনস গুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো তো স্যার ও কিন্তু অ্যান কিন্তু ট্যানার অ্যানকে পছন্দ করে সাবকনসিয়াসলি, বাট অ্যান কি ট্যানারকে পছন্দ করে? ও তো শুধু সুপারম্যান ক্রিয়েট করবে এই চিন্তা নিয়েই তো স্যার ট্যানারকে আর কি ক্যাপচার করার ট্রাই করছে। এক্ষেত্রে স্যার একটা মানুষ যদি একটা মানুষকে লাভ না করে, তাহলে হোল লাইফ তার সাথে থাকছে উইদাউট লাভ, এটা তো স্যার ট্যানারের একটা ক্ষতি হলো না? আচ্ছা, এখন এই জায়গায় পার্সপেক্টিভের একটা ব্যাপার আছে। আমরা ডক্টর আশা রায়
ডক্টর আশা রায়ের পার্সপেক্টিভ থেকে দেখেছিলাম যে ঘটনাটা এমন ভাবে ঘটছে যে এটা মনে হচ্ছে ইট ইজ এভিডেন্ট দ্যাট মেবি দেয়ার ইজ নো রোমান্টিক অ্যাটাচমেন্ট, ডক্টর আশা রায় বলছেন। এখন যদি আপনারা ওই মরিওকার থিসিসটা যদি দেখেন তাহলে দেখবেন যে না, দেয়ার ইজ সামথিং মোর, আরো কিছু আছে, আরো কিছু আছে। কারণ শুধুমাত্র শুধুমাত্র এই ইন অর্ডার টু গিভ বার্থ টু সুপারম্যান এটাই একমাত্র উদ্দেশ্য মেবি না, নইলে এত বেশি ডেসপারেট হয়তো হতো না। এর পেছনে আরো কিছু ছিল, দেয়ার ওয়াজ সামথিং মোর। ঠিক আছে, আমরা ডক্টর আশারের পয়েন্ট অফ ভিউ থেকে ওটা দেখেছিলাম, ওটা কিন্তু জর্জ বার্নার্ড শ কিন্তু ক্লিয়ারলি ওইভাবে বলেন নাই। এবং আলটিমেটলি আমরা আজকে মরিওকার থিসিসটা যেখানে দেখলাম, মরিওকার থিসিসে পেজ 38-এ যেটা আপনাদেরকে বললাম, পেজ 38টা আপনাদের যদি মনে থাকে, আমরা 38 পেজে যাই। 38 পেজে গিয়ে আমরা কিন্তু এই যে এখানে লাস্ট এর যে লাস্ট ডায়ালগটা, এই 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 যে লাস্ট এই পার্টটা, এখানে এসে আমরা বলতে পারি যে না, অ্যান হ্যাড সামথিং মোর ইন হার মাইন্ড। শুধুমাত্র সুপারম্যানকে জন্ম দেয়াই মেবি তার মূল উদ্দেশ্য ছিল না, ট্যানারের প্রতি তার আরো কিছু ছিল, সামথিং এলস। এইভাবে আমরা আর কি মানে বোঝার চেষ্টা করবো যে আসলেই কি অ্যান ট্যানারের প্রতি কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট ছিল না। মানে আমাদের একটু একটু ফিল করার ব্যাপার আছে এখানে। অনেক সময় সারফেস লেভেলে অনেক কিছু মনে হয়, বাট আমাদেরকে বিভিন্ন সিগন্যাল আরো কিছু আছে কিনা। যেমন এই পার্টে এসে আমার মনে হয় ইট সিমস দ্যাট না, অ্যান্টানের প্রতি আসলেই দেয়ার ওয়াজ সাম রোমান্টিক অ্যাটাচমেন্ট। জি স্যার, লাস্ট ডায়লগটাতে সেটাই একটুখানি বোঝা যায় স্লাইটলি। স্যার আরেকটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার ট্যানার তো হচ্ছে সোসাইটিতে চেঞ্জ আনতে চাচ্ছে, ট্যানারের কাছেও সুপারম্যান ক্রিয়েট বা ওই রকম একটা ক্রিয়েশন আনার যে ব্যাপারটা, সেটা ট্যানারের কাছেও তো ক্লিয়ার, তাই না স্যার? সমাজে পরিবর্তন আনতে চাচ্ছে, হ্যাঁ। এবং সমাজকে পরিবর্তন করতে হলে he needs to ensure the lineage of Superman. কিন্তু কথা হচ্ছে ট্যানার যখন পালিয়ে গেল প্রথম, আপনার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ট্যানারের একটা দায়িত্ব ছিল না? অ্যান হোয়াইটফিল্ডের বাবা মৃত্যুর আগে ট্যানারকে কিন্তু একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল। ট্যানার কিন্তু তার দায়িত্বের অবহেলা করেছে। দেয়ার ইজ এ নেগলিজেন্স অফ হিজ ডিউটি। আপনারা এটা লিখে রাখতে পারেন। ইন ট্যানার্স, যখন ট্যানার অ্যানকে ফেলে পালিয়ে গেল, তখন কিন্তু সে তার দায়িত্বের একটা অবহেলা করলো। উই ফাইন্ড গ্রোস নেগলিজেন্স অফ ডিউটি, দায়িত্বের অবহেলা। যখনই সে দায়িত্বের অবহেলা করছে, তখন কিন্তু সে তার সুপারম্যান স্ট্যাচুর থেকে পড়ে যাচ্ছে। সে কিন্তু নো লঙ্গার সুপারম্যান। মানে সে যখনই সেই সিদ্ধান্তটা নিল পালিয়ে যাওয়ার, তখন কিন্তু সে আর সুপারম্যানের মতো কাজ করছে না। দ্যাট ইজ নট আ সুপারম্যানলি ওয়ার্ক। আলটিমেটলি শেষে গিয়ে সে যখন সারেন্ডার করছে, তখন কিন্তু আবার সে সুপারম্যান লেভেলে উঠে আসছে। সুপারম্যান মানে কিন্তু শুধুমাত্র সংগ্রাম করে যাওয়া না, সুপারম্যান মানে হচ্ছে একটা স্ট্রাকচারের ভেতরে থেকে তার ক্রিয়েটিভ এভলিউশন নিশ্চিত করা। ট্যানারের প্রথম যে ধারণাটা ছিল, ফার্স্ট যে ফিলোসফিটা ছিল, ব্রিঙ্গিং চেঞ্জ ইনটু সোসাইটি, সেটা যথেষ্ট ফল্টি ছিল, ত্রুটিপূর্ণ ছিল। শেষে গিয়ে সে যখন সারেন্ডার করছে, তখন কিন্তু জর্জ বার্নার্ড শ যেভাবে সুপারম্যানকে দায়িত্ব পালন করাতে চাচ্ছেন, সেভাবেই কিন্তু সে দায়িত্ব পালন করছে। এর আগে সে যখন পালিয়ে গেল, যখন ট্যানার পালিয়ে গেল, ট্যানার কিন্তু আইডিয়ালিস্টের মতো আচরণ করছিল, হিপোক্রিট, অ্যাভয়েড করছে, ইগনোর করছে রিয়েলিটিকে।
পরবর্তীতে সে যখন আবার ফিরে আসলো, এইখানে আমরা খুঁজে পাচ্ছি রিয়েলিস্টকে, এখানে আমরা খুঁজে পাচ্ছি আবার সুপারম্যানকে। বাইরে থেকে রিফর্ম করা সম্ভব না, সিস্টেমের ভিতরে থেকে ক্রিয়েটিভ ইভলিউশনের মাধ্যমে রিফর্ম করা সম্ভব। প্রথম দিকে ট্যানারের ফিলোসফিতে, যুক্তিতে যথেষ্ট ত্রুটি ছিল, যথেষ্ট খাদ ছিল তার চিন্তা ভাবনায় যথেষ্ট গ্যাপ ছিল, তার তার যে ফিলোসফিতে যথেষ্ট ভুল ছিল। পরবর্তীতে সে যখন ফেরত আসলো, অ্যানের কাছে এসে যখন সারেন্ডার করলো, তখন it is really a real attempt of a realist. It is a real attempt of a superman, এটা আমরা বলতে পারি। স্যার জি বলেন। স্যার যারা রিয়ালিস্ট তারা মেবি মানে সাইলেন্টলি কাজ করে, মানে যারা আইডিয়ালিস্ট তারা মুখে অনেক বলে বাট তাদের কাজের পরিমাণটা কম থাকে, বাট রিয়ালিস্টরা বলে কম বাট করে দেখায়, এই টাইপের। রিয়েলিস্টরা তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা কোনো কাজই করে না, তারা শুধু মুখেই বড় বড় কথা বলে, তারা কিছুই করে না। স্যার রিয়েলিস্টরা আইডিয়ালিস্টরা আইডিয়ালিস্টরা শুধু মুখে বলে, তারা জাস্ট কমপ্লেইন করে কিন্তু তারা কিছুই করে না। মানে তারা শুধু মুখেই বড় বড় কথা বলে, তারা শুধু কমপ্লেইন করে কিন্তু তারা আলটিমেটলি আইডিয়ালিস্টরা কিছুই করে না। এই জন্য আইডিয়ালিস্টদেরকে আমরা হিপোক্রিট বলছি। যারা সুপারম্যান, যারা রিয়েলিস্ট, তারা কি করছে? তাদেরকে কিন্তু শুধু চুপচাপ কাজ করে গেলে হবে না, তাদেরকে বলতেও হবে। কারণ চুপচাপ কাজ করে গেলে মানে একা কাজ, এই হারকিউলিয়ান জব, এই বড় কাজ কিন্তু একা করা সম্ভব না, সবাইকে নিয়ে করতে হবে। আর যদি সবাইকে নিয়ে করতে চায় তাহলে একটু ভয়েস তুলতে হবে। শুধুমাত্র একা একা চুপচাপ কাজ করে গেলে সমাজ পরিবর্তন হবে না, সবাইকে নিয়ে একসাথে পরিবর্তন করতে হবে। সবার লেভেল, মিডিওক্রিটি লেভেলটাকে একসাথে সুপারম্যান লেভেলে নিয়ে যেতে হবে। এই জন্য যদি রিয়েলিস্ট একজন সাইলেন্ট ওয়ার্কার হয় তাহলে কিন্তু সেটা সম্ভব না। দেন দ্য ফিলিস্তিন, তাদের ঘুম ভাঙবে না, একটু জোরে চিৎকার না করলে তো ঘুম ভাঙবে না তাদের। স্যার তাহলে তারা ব্যালেন্স করে। হ্যাঁ, there is a balance. You should shout and you should work. You should speak up and you should work to solve the problem. ই করতে হবে, কি বলে যে কমপ্লেইন করতে হবে, অভিযোগ করতে হবে, অভিযোগ না করলে তো ঘুম ভাঙবে না। এবং একই সাথে অভিযোগ করতে মানে চোখে আঙ্গুল দিয়ে যে দেখিয়ে দেওয়া ওইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়ে দেখে যাবে, কানে ঢুকাতে হবে আর কি। সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, ফিলিস্তিন ইজ স্লিপিং, তাদেরকে ঘুম থেকে টেনে তুলতে হবে এবং সলিউশনটা দেখাতে হবে, শুধু প্রবলেমটা না দেখিয়ে সলিউশনটা দেখাতে হবে আর কি। ওকে, আমাদের হাতে মনে হয় আর বেশি সময় নাই। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা এই কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো আর কি, ইনশাআল্লাহ। মুশাররত মুশতারি কিছু বলবেন? মাশফিক কিছু বলবেন? সুখদেব? মাঝার কিছু বলবেন? প্রান্ত? না স্যার। স্যার আজকে আরেকটা হ্যাঁ বলেন। কোশ্চেন, এটা হলো যে মানে যে যে অ্যাকচুয়াল রিয়েলিস্ট হতে চায় তাকে আগে ভালো একটা সুপারম্যান হওয়া উচিত, মানে এটা দুইটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, একটার সাথে আরেকটা একটা সাইমালটেনিয়াসলি হবে, একই সাথে হতে হবে, একই সাথেই হতে হবে। কারণ রিয়েলিস্ট সুপারম্যান এদের মধ্যে আপনি কানেকশন খুঁজে পাবেন। একজন রিয়েলিস্ট হতে হলে যে মানসিক বলটা প্রয়োজন, যে মনের জোরটা প্রয়োজন, সেটা একমাত্র সুপারম্যানের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। এটা বলছেন আর কি, জর্জ বার্নার্ড বলছেন, we need superman to ensure the change of society. Yes sir. এই যে আমরা 5টা লেকচার গেল আমাদের, এই 5টা লেকচারে এই হচ্ছে আমাদের ম্যান এন্ড সুপারম্যান নিয়ে যাবতীয় কথাবার্তা। আপনারা বিষয়গুলো স্টাডি করেন, রিভাইজ করেন,
যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আমরা ভবিষ্যতে আপনারা একটা রিভিউ ক্লাসেরই পাবেন, ওটা আমরা পাবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার শেষ করছি।